লেবাননের বুকে রাতটা ছিল নীল সাদার দখল, তরুণদের তেজ আর মেসিকে ঘিরে জমে থাকা আবেগের বিস্ফোরণ। শুরুতে বেঞ্চে লিওনেল মেসি, কিন্তু মাঠে আর্জেন্টিনা ছিল পুরোপুরি গতি, গ্রিপ আর গর্জনের অন্য এক নাম। তবে 115 র্যাঙ্কিংয়ে থাকা মৌরিতানিয়া কমও চায়নি। শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজ আর নিকো পাজের জোড়া আঘাতে মৌরিতানিয়াকে 2-1 গোলে হারিয়ে মার্চ উইন্ডোর প্রথম পরীক্ষায় জয় তুলে নিল বিশ্ব চ্যাম্পিয়নরা। জুবাইর নূরের ম্যাচ রিপোর্ট। মেসি বেঞ্চে, তবু গ্যালারির বুক কাঁপছে নীল সাদা ঢেউয়ে, কারণ আর্জেন্টিনার জার্সি গায়ে নামলেই এই দল ঝড় তুলতে জানে। শুরুর বাসি থেকেই বল যেন আর্জেন্টিনার পায়ের সাথেই চুক্তিবদ্ধ। থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস একটার পর একটা তরঙ্গ তুলছিলেন আক্রমণে। মৌরিতানিয়া নেমেছিল নিচু ব্লক সাজিয়ে, কিন্তু ঢেউ যখন বারবার তীরে লাগে, বাদ তো এক সময় ভাঙবেই। সেই ভাঙন আসে 17 মিনিটে। ফ্রিকিক থেকে ডান প্রান্তে বল, মোলিনিয়ার নিখুঁত ক্রস, আর সেখানেই দৌড়ে এসে এনজো ফার্নান্দেসের প্রথম ছোঁয়াতেই জাল কাঁপানো ফিনিশ। যেন আকাশি নীল রঙে আঁকা ছবিতে শেষ তুলির টান। 1-0 লিডে দ্য আলবিসেলেস্তে। মৌরিতানিয়া অবশ্য শুধু দর্শক হয়ে থাকেনি। ইব্রাহিমা কেইতার শট পোস্টের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। কেইতার কাউন্টারও আভাস দেয় বিপদের, কিন্তু মাঝমাঠের স্টিয়ারিং তখন আর্জেন্টিনার হাতে। এনজো ম্যাকালিস্টার আর নিকো পাজ মিলে ম্যাচের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছিলেন নিজেদের ছন্দে। 31 মিনিটে আসে সেই রূপকথার গোল। বক্সের বাইরে ফাউল, সামনে বল আর পেছনে হাজার চোখে প্রশ্ন, ফ্রিকিকটা কে নেবে? শেষ পর্যন্ত দায়িত্ব যায় নিকো পাজের কাঁধে। 1 টেক 1 শট, আর আর্জেন্টিনার জার্সিতে তরুণ পাজ লিখে ফেললেন নিজের প্রথম স্বাক্ষর। 2-0 লিড নিয়েই বাজে বিরতির বাঁশি। বিরতির পর মঞ্চের আলো গিয়ে পড়ে এক নামের ওপর, আর সেটা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন তিনি, সঙ্গে দেপল আর মাস্তানতুওনো। মুহূর্তেই বদলে যায় গ্যালারির তাপমাত্রা। 50 মিনিটে শট নেয়ার আগেই ট্যাকেল থামানো, 55 মিনিটে দেপলের সঙ্গে বোঝাপড়ায় নেয়া বাঁকানো শট ডিফ্লেক্ট হয়ে কর্নার। গোল না হলেও মেসি নামার পর ম্যাচে যেন নতুন বিদ্যুৎ পায় আর্জেন্টিনা। তবে শেষ ভাগে মৌরিতানিয়াও তোলে কয়েকটি দাতালো আক্রমণ, আর সেই কামড় গিয়ে পড়ে 94 মিনিটে। জর্ডান লেফোর্টের গোলে আর্জেন্টিনার জয়টা আসে 2-1 গোলে। সব মিলিয়ে বোঝা গেল বিশ্ব চ্যাম্পিয়নদেরও জেগে থাকতে হয়েছে, কিন্তু ফলের গল্প বদলায়নি। আর্জেন্টিনা জিতেছে, নিয়ন্ত্রণ জিতেছে, স্টাইল জিতেছে। আর বোম্বোনেরার রাত বলছে একটাই কথা, মেসি থাকুক বেঞ্চে বা মাঠে, আর্জেন্টিনার স্পন্দন থামে না। জুবাইর নূর, 71। মর্নিং শোজ দ্য ডে। আর আজকের সকালটা আর্জেন্টিনা ডাইহার্ড ফ্যানদের জন্য এক কথায় ব্রাইটেস্ট। মৌরিতানিয়ার বিপক্ষে 2-1 জয় দিয়ে ওয়ার্ল্ড কাপ শোডাউন স্টার্ট হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কিন্তু একটা বড় ওয়ার্নিং মেসেজ আছে এখানে। পুরো 90 মিনিট অ্যাবসলিউট ডমিনেন্স ধরে রেখেও লাস্ট মিনিটে গোল হজম, এটা কি স্ট্রেফ ডিফেন্সিভ এরর নাকি কনসেন্ট্রেশন ল্যাক? একদিকে নিকো পাজ এর রাজকীয় অভিষেক, অন্যদিকে 38-এ লিওর সেই জাদুকরী ঝলক। কিন্তু স্ক্যালোনি কি শেষ পর্যন্ত ইয়াং ব্লাডে ভরসা করবেন, নাকি এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনারদের কাঁধেই থাকবে সব রেসপন্সিবিলিটি? তবে ব্লু হোয়াইট ম্যাজিকের মাঝেই আজ বাংলার আকাশে অন্য এক ঝড়। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সেই ব্লকবাস্টার শোডাউনের অপেক্ষায় কোটি প্রাণ। দিস ইজ দ্য স্টেজ অফ রিভেঞ্জ। রোনানের পর এবার ডেকলান সুলিভানের ঝলক দেখায় জন্য মুখিয়ে আছে গোটা দেশ। দর্শক, এসব নিয়ে আজ আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ শায়েক। আমরা যাচ্ছি তার কাছে। শায়েক, আপনাকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। সকালটা নিশ্চয়ই আর্জেন্টিনার ম্যাচটা দেখে শুরু হয়েছে, এবং আর্জেন্টিনার এই ম্যাচটা যেটা বলছিলাম, আসলে আর্জেন্টিনার পাওয়া না পাওয়ার আসলে এই ম্যাচটা থেকে কিছুই নাই, কিন্তু যেটা আছে সেটা আর্জেন্টিনার জন্য একটা অ্যালার্মিং একটা মেসেজ তো আমরা পেলামই। লাস্ট মোমেন্টে গিয়ে একটা গোল, এইটা আসলে আর্জেন্টিনার জন্য কতখানি চিন্তার? আচ্ছা, প্রথমে বলতে চাই যে আসলে মৌরিতানিয়া নামে যে দেশ আছে এটাই আসলে জানতাম না। এই খেলা না হলে আসলে জানতেই পারতাম না যে মৌরিতানিয়া নামে একটা দেশ আছে। বাট হ্যাঁ, মানে এখন যে জিনিসটা হচ্ছে আসলে, যে ওয়ার্ল্ড কাপের আগে এটা হচ্ছে লাস্ট আর কি ফিফা উইন্ডো। সো লাস্ট 2টা ম্যাচ খেলার জন্য এখানে আর্জেন্টিনার শেষ সুযোগ। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আর্জেন্টিনা আসলে এখানে তাদের সাবস্টিটিউট বেঞ্চটা আসলে ঝালিয়ে নিয়ে দেখছে, কারণ এবারে ওয়ার্ল্ড কাপটা আসলে অনেক লম্বা সময় ধরে হবে, এবং সেখানে যে জিনিসটা হবে যে শুধু যে স্টার্টিং 11-এর একটা প্রেশার থাকবে তা না, সাবস্টিটিউট বেঞ্চের একটা প্রেশার থাকবে। এবং এত কম সময় এতগুলো ম্যাচ খেলা হবে, এই কারণে ধরেন যে ব্যাকআপ অপশনগুলোকে একটু ঝালিয়ে নেওয়া, তাদের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, যে আফ্রিকান টিমগুলোর সাথে কেমনে খেলতে হয় এবং সেইখানে আর কি পুরো ম্যাচটা কীভাবে বের করে নিয়ে আসতে হয়। তো এর জন্য দেখবেন যে লিওনেল মেসিও আসলে সেকেন্ড হাফে নেমেছে, এবং বেশ কিছু প্লেয়ার যারা কিনা হচ্ছে এক্সপিরিয়েন্স, তারা দেখবেন যে এই ম্যাচে আসলে খেলেনি।
তো একদিক দিয়ে পজিটিভ আমি বলবো যে আর্জেন্টিনার জন্য যে নিকো প্যাজ, যেকে ধরা হয় নর্মালি যে মেসির পরে নেক্সট মেসি জায়গাটা নেয়ার জন্য, উত্তরসূরি বলা যায়, কারণ নিকো প্যাজের বয়স এখন 21 বছর বয়স এবং সে রিয়াল মাদ্রিদের পুরো ইউথ সিস্টেম থেকে বেড়ে আসা, এবং এখন যদিও সে ইটালিয়ান লিগে একটা খেলছে, বা যতটুকু আমি জেনেছি যে সে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অফার রিজেক্ট করে দিয়েছে, কারণ রিয়াল মাদ্রিদ তাকে নেক্সট 3-4 বছরের মধ্যে আবার তাকে মেন স্কোয়াডে নিবে। তো এই যে নিকো প্যাজের যে খেলাটা এবং আজকে সে তার খেলাটা দেখালো, যেটা কিনা আগে ধরা হচ্ছিল যে পাওলো দিয়াবালা হয়তো মেসি জায়গাটা নিবে, কিন্তু সে ওই জায়গাটা নিতে পারেনি। কিন্তু নিকো প্যাজ যেহেতু আর্জেন্টিনার একটা ভবিষ্যৎ, এবং অন্যান্য যেসব ডিফেন্ডার যারা নতুন আসছে এবং মিডফিল্ডের যে কম্বিনেশনটা, মানে লিওনেল মেসি থাকা এবং আস্তে করে তার লেগাসিটা একটা নতুন টিমে আর কি দিয়ে দেওয়াটা, এইটা আসলে যে প্র্যাকটিসটা আসলে এই ম্যাচের মধ্যে দিয়ে হয়ে গেল। এবং 31 তারিখও জাম্বিয়ার সাথে ম্যাচ আছে। আই থিঙ্ক এই দুইটা ম্যাচে আর্জেন্টিনা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে এবং এটাই আসলে পরে ওয়ার্ল্ড কাপে হেল্প করবে। বাট হ্যাঁ, এই ভুলগুলো আপনি যেটা বলছিলেন কোশ্চেনে, যে একটা শঙ্কা কিনা, অবশ্যই একটা শঙ্কা তো থাকবে, কিন্তু তারপরে যে এই ম্যাচগুলো আসলে ভুল করার ম্যাচ, কারণ দিন শেষে আপনি এই ভুলগুলো মানতে পারবেন ওয়ার্ল্ড কাপে গিয়ে ভুল করে, টেস্ট পরীক্ষা বলা যায় আপনার এসএসসি পরীক্ষার আগে। সো আপনার মানে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে গিয়ে যাতে কোনো ভুল না হয়, এটাই হচ্ছে আসলে মেইন ব্যাপার। সো নিকো পাজকে দেখলাম আমরা আজকে, তারপর আমরা থিয়াগো আলমাদাকে দেখলাম, যে ইয়াং ব্লাডদের কথা বলছিলাম, ইয়াংরা যেভাবে পারফর্ম করছেন, এখানে কি আসলে সিনিয়রদের জন্য বা এক্সপেরিয়েন্স যারা তাদের জন্য একটা জায়গা হারানোর একটা শঙ্কা আছে কিনা? এরকম টপ লেভেলের যে ফুটবল দল যেগুলো থাকে এবং যেসব প্লেয়াররা খেলে, তাদের মধ্যে আসলে মানে ক্যারিয়ারের শুরু থেকে এক ধরনের ধারণা থাকে যে একটা ফেজ থাকে, একটা ইনিশিয়াল ফেজ, একটা মিডল ফেজ, আর একটা হচ্ছে যে এন্ডিং ফেজ। সো আপনার আমি বলবো যে এক্সপিরিয়েন্স প্লেয়াররা যারা কিনা এখন ক্যারিয়ার শেষের দিকে, তারা মোটামুটি মেন্টালি তারা একটা সেটআপের মধ্যে আছে যে কয়েক বছরের মধ্যে তাদেরকে আসলে জায়গাটা ছেড়ে দিতে হবে, কারণ দিন শেষে তাদের মেইন চিন্তাটা থাকে দেশের যে পারফরমেন্সটা বা দলের যে পারফরমেন্সটা সেটা যেন একবারে টপ লেভেলের হয়। তো আই থিঙ্ক এখানে একটা লেগেসি ব্যাপার আছে এবং যার কারণে এখন মিক্সিংটা চলছে। আপনি দেখবেন যে ইয়াং প্লেয়াররা কিন্তু সেই সব এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথেই খেলছে, এবং আপনি যদি দেখেন যে এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন্সিও দিয়েছিল কুটি রোমেরোকে দিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন অন্য কেউ ছিল না। সো ধরা হচ্ছে যে নেক্সট ক্যাপ্টেনও আসলে কুটি রোমেরোই হবে আসলে আর্জেন্টিনা। তো এই যে একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম ট্রানজিশনটা এত বড় হচ্ছে না যে একটা বড় বিশাল গ্যাপ পারফরমেন্স যাতে ডাউন না করে। সো আই থিঙ্ক এইটা হতেছে যে আপনার যে কোনো বড় দলের একটা যে লেগেসি, যে হ্যান্ড ওভার করার যে একটা প্রসেস থাকে, আমি বলবো আর্জেন্টিনা এখন সেই প্রসেসের মধ্যে দিয়ে আছে, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটাকে হাতের কাছে রেখে ওভাবে করে কনসেন্ট্রেশন দিয়ে আর কি চিন্তা করে আগাচ্ছে। লিওনেল মেসিকে নিয়ে যদি একটু কথায় আসতে চাই, সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলবেন এবং খেলবেন কি খেলবেন না, এটা নিয়েও লিওনেল স্ক্যালোনের এখানে একটা ধোঁয়াশা রেখেই দিচ্ছে। শেষ পর্যন্ত আসলে কোনো একটা একেবারে স্পেসিফিক কোনো কিছু সে বলছে না। সো দর্শকদের তো আগ্রহের কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি সবসময়ই থাকেন, এবং আজকের ম্যাচটা দেখলে সেখানে দেখা যায় যে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে আর্জেন্টিনা একটু শেকি তো ছিলই। এইটা আসলে ওয়ার্ল্ড কাপের জন্য, ওয়ার্ল্ড কাপের আগে লিওনেল মেসিরও শেষ বিশ্বকাপ, সব কিছু মিলে কি শিরোপাটা ধরে রাখতে পারবে কি পারবে না, ছোট্ট করে একটু জানতে চাই। আমি বলবো যে শিরোপা ধরে রাখতে পারবে কিনা এটা আসলে ডিপেন্ড করছে অ্যাজ এ দল হিসেবে কীভাবে খেলতে পারে তারা, এবং সম্ভাবনা আছে যে কারণ এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ওয়েদার। আপনার হচ্ছে মানে ইউএসএতে যেহেতু খেলা হবে, ওইখানে ওয়েদারটা সাউথ আমেরিকান টিমদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসবে, যেটা কিনা ইউরোপিয়ান টিমদের হবে না। সো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে 80% চান্স আছে যে আবার আর্জেন্টিনায় আর কি আবার পাওয়ার সম্ভাবনাটা বেশি। আমরাও সেটাই প্রত্যাশা করি, কিন্তু আজকে বাংলাদেশ ভারতের যে ম্যাচটা আছে সেটাও আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। সেটা নিয়ে একটা প্রতিবেদন দেখে আসবো, আবারও আলোচনায় ফিরবো। কাগজে কলমে ম্যাচটা নিয়ম রক্ষার, কিন্তু লড়াইটা যেহেতু ভারতের বিপক্ষে, তাই সাফের এবারের ম্যাচটা বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের জন্য আত্মমর্যাদারও। রোনান সুলিভানের জোড়া গোলে আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। স্পটলাইটটা ভারতের বিপক্ষে, তাই থাকছে ওর উপরেই। বালে স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 4:45টায়। খালিদ জামিল এর ম্যাচ রিপোর্ট। কারো সাথে কারো তুলনা নয়, তবু স্বপ্নের রং কখনো কখনো এক হয়। ক্রিস্টিয়ানো রোনালদোর বডি মুভমেন্টের সাথে অভিষেক ম্যাচে রোনান সুলেভানের বিফোর দ্য কিক বডি শেপে এই মিল স্রেফ কাকতালীয়, কিন্তু কথায় আছে প্রতিটা অসাধারণ শুরু তো হয় এমন সাধারণ কোনো গল্প দিয়েই। বাংলাদেশের জার্সিতে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান যে ভবিষ্যতের দিগ্বিজয়ী কোনো আলেকজান্ডার হয়ে উঠবেন না, তা কি নিশ্চিত করে বলা যায়?
বড় দুই ভাই যুক্তরাষ্ট্রের প্রফেশনাল ফুটবলে নিজেদের ক্যারিয়ার গড়ে নিয়েছেন। অন্য দুজন রোনান আর ডেকলান সুলিভান সিদ্ধান্ত নিলেন খেলবেন বাংলাদেশের হয়ে। তাদের নানা ছিলেন জার্মান, সেই সুবাদে ইউরোপিয়ান ফুটবলেও যেতে পারতেন। ভাইদের মতো যুক্তরাষ্ট্রে খেলার অপশন তো ছিলই, কিন্তু নানির সূত্রে শেকড়ের টানে সাড়া দিয়েছেন। এবার ওদের ঘিরে স্বপ্ন বুনছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা। পাকিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-20 সাফে অভিষেক হয়েছে রোনানের। জয় এসেছে তার সুবাদে আসা জোড়া গোল থেকে। অমন চোখ ধাঁধানো দুই ফিনিশ বাংলাদেশের ফুটবলে কে দেখেছে কবে? তার উপর বড় সুখবর, ভারতের বিপক্ষে নামার আগেই পাকিস্তান আরেক দফা হেরে যাওয়ায় বি গ্রুপ থেকে বাংলাদেশ আর ভারত উঠে গেছে সেমিফাইনালে। মালদ্বীপের মালেতে বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচটা তাই এখন শুধুই গ্রুপ চ্যাম্পিয়ন ডিসাইডার এনকাউন্টার। আগের ম্যাচে দারুণ জয় পেয়েও একটুও সন্তুষ্ট হতে রাজি নন প্লেয়ার অব দ্য ম্যাচ রোনান বেঞ্জামিন সুলেভান। বলে রেখেছেন পরের ম্যাচেই ভারতকে হারাতে হবে, তারপর সেমিফাইনাল আর ফাইনাল পেরিয়ে শিরোপা জিতে থামতে চান তবেই। রোনানের বড় ভাই ডেকলান থিওডোর সুলিভান স্কোয়াডে থাকলেও অবশ্য পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়নি, তবে ভারতের বিপক্ষে পাওয়া যেতে পারে তার সার্ভিস। ইউনাইটেড স্টেটসের ডেলকো একাডেমিতে রাইট ব্যাক পজিশনে খেললেও বাংলাদেশে তাকে তার ভাইয়ের মতোই খেলানো হতে পারে ফরওয়ার্ড লাইনে। সেই সাথে ইব্রাহিম নওয়াজ, মোর্শেদ আলী মিঠুরা তো আছেনই। বয়সভিত্তিক পর্যায়ের এই সাফের আগের ভার্সন অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট ছিল গেল বছর। ফাইনালে টাই ব্রেকারে এই ভারতের বিপক্ষে হেরেই ট্রফি জেতা হয়নি মিঠু চৌধুরীদের। সেই একই প্রতিপক্ষের সাথে তাই এই ম্যাচটা প্রতিশোধের মঞ্চ। ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হবে না, কারণ গোল ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। পয়েন্ট টেবিলের এখন তেমনই হাল। এবার দেখা যাক মেয়েদের ফুটবলের মতো ছেলেরাও সাউথ এশিয়ায় নিজেদের এককাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে কিনা। খালিদ জামিল, একাত্তর। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আহমেদ শায়েক। শায়েক, আপনাকে যেটা একটা রিপোর্ট দেখছিলাম, এবং আজকে বাংলাদেশ ভারতের যে ক্ল্যাশটা, এই ক্ল্যাশটার জন্য আসলে সবসময় বাংলাদেশ ভারত ক্ল্যাশ এখন অনেক বেশি আগ্রহের তুঙ্গে থাকে সবার। সো এই ম্যাচটা ঘিরে বাংলাদেশের প্রত্যাশা কেমন দেখছেন? গ্রুপ পর্বের শেষ ম্যাচ, এবং রোনান সুলিভান, ডেকলান সুলিভান দুই ভাইয়ের দিকে পুরো বাংলাদেশের নজর। সো কেমন পারফরমেন্স আসলে রোনানের কাছ থেকে আজকের ম্যাচে প্রত্যাশা করছেন, এবং ডেকলানের যদি অভিষেক হয় সেক্ষেত্রে এই ম্যাচটাতে কেমন প্রভাব পড়তে পারে? আচ্ছা, প্রথমত আমি রোনান ডেকলানেরটা একটু পরে আসি। তার আগে আমি যেটা বলতে চাই যে এই ম্যাচটা দিয়ে আসলে বোঝা যাবে যে আমাদের কোচ বা ম্যানেজারের আসলে কোয়ালিফিকেশনটা কিরকম, যেটা নিয়ে তার কারণটা হচ্ছে বাংলাদেশ এখন অনেকটা এক ধরনের মধুর সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, মধুর বিড়ম্বনা যেটাকে বলে। তার কারণ হচ্ছে যে আপনি যদি এখন ম্যাচটা ড্র করেন তাহলে আপনি গ্রুপ রানার্স আপ হবেন, তাহলে আপনার খেলা পড়বে টুর্নামেন্টের আরেকটা হট ফেভারিট নেপালের সাথে। আবার আপনি যদি এই ম্যাচে বেশি প্রেশার দিয়ে ফেলেন ম্যাচটা জেতার জন্য, আপনার হয়তো ভুটানের সাথে খেলা পড়বে, কিন্তু ভুটান আবার ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ এবং তারা হচ্ছে ইন্টেন্স অনেক বেশি। এখন আপনি গ্রুপ স্টেজ জেতার জন্য প্রেশার দিবেন নাকি নকআউট জেতার জন্য প্রেশার দিবেন, এইটার উপরে বেস করে টিমটা আপনাকে নামাতে হবে। সো এইখানে যতটুকু না আমরা ফার্স্টে চিন্তা করবো যে প্লেয়াররা কি পারফর্ম করবে, এখানে ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ইম্পর্টেন্ট, যে আপনি কোন প্লেয়ারকে খেলাবেন, কোন প্লেয়ারকে রেস্ট দিবেন। কারণ এরকম সেন্ট্রালাইজ টুর্নামেন্টে ধরেন যে এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে 3-4টা ম্যাচ খেলতে হয়, যেটা কিন্তু ফিজিক্যালি অনেক ডিমান্ডিং একটা প্লেয়ারের জন্য। প্লাস টায়ারিংও একসাথে, এক তো টায়ারিং, ফিজিক্যালি ডিমান্ডিং, দুই হচ্ছে আবার আপনি যদি মালদ্বীপের মাঠটা দেখেন, একটা মাঠে কিন্তু সব খেলা হচ্ছে এবং মাঠের কোয়ালিটি অলরেডি গন, মানে নকআউটে যখন যাবে তখন আরও অবস্থা খারাপ হবে। সেই ক্ষেত্রে ফিজিক্যালি আরও বেশি ডিমান্ডিং থাকবে। নর্মালি একটা ভালো মাঠে যে পরিমাণ ডিমান্ডিং থাকে তার থেকে আরও একটু বেশি ডিমান্ডিং থাকবে মালদ্বীপের এই মাঠটা। তো এখন কোচ ইন্ডিয়ার ম্যাচে অবভিয়াসলি আমাদের এক ধরনের ইমোশন জড়িত আছে, এই ম্যাচে জেতাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আপনি এই ম্যাচটাকে জেতার চেষ্টা করবেন নাকি এই ম্যাচটা আপনি ড্র করে আপনার নকআউটে আপনি ফাইনালে ওঠাটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন? এখন এইটা হচ্ছে কোচকে ডিসাইড করতে হবে, একটা দূরদর্শিতার ব্যাপারও আছে। হ্যাঁ, তো এই কারণে সেইটার উপর বেস করে আসলে আপনি রোনানকে নামাবেন কি নামাবেন না, নয়তো আপনি ওকে রেস দিবেন, তাহলে ও যেটা হবে যে নকআউট স্টেজে, কারণ আমরা অলরেডি নকআউটে উঠে গেছি, এখন আমাদের তো দরকার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়া। আমরা কি সেখানে প্রেশার দিব নাকি এখানে প্রেশার দিব, এটা আসলে দেখার বিষয় আছে। তো আই থিঙ্ক এখানে অবশ্যই ডেকলান এই ম্যাচে চান্স পাওয়া উচিত, বিকজ তার যে একটা
মানে খেলার যে একটা ধারাবাহিকতা, যেহেতু এই ম্যাচে ওই প্রেশারটা আমি যেটা বলছিলাম যে ওরকম যদি না নেয় তাহলে সেক্ষেত্রে ধরেন যে একটু বাজিয়ে দেখা, যেটা কিন্তু প্রথম ম্যাচে হয়তো ইনফ্যাক্ট টিমমেটদের সাথে একটা বন্ডিং এরও তো বন্ডিং ব্যাপার এর আছে। ব্যাপার আছে, প্লাস প্রথমবারে এসছে, তার তো একটা এই এনভায়রনমেন্টের সাথে আর কি ধাতস্থ হতে হবে। সো বাকি দুইজন যে ছিল, বাকি দুইজন কিন্তু নেমে গেছে প্রথম ম্যাচে, কিন্তু এই ম্যাচে অ্যাটলিস্ট ডিক্লানকে একবার নামিয়ে থেকে টেস্ট করে দেখা উচিত যে তার এই অ্যাটমসফিয়ার, এই কন্ডিশনে তার পারফরমেন্সটা কিরকম আছে, কতটুকু ব্যালেন্স করতে হ্যাঁ। তো পারছে। এখন এই জায়গাটায় যে আসলে দেখতে হবে যে আপনি আপনার বেস্ট প্লেয়ারগুলোকে নামাবেন কি নামাবেন না, এবং সেগুলো যদি নামানো তাহলে আপনি কোন ম্যাচটাকে কিভাবে দেখবেন, এটা আসলে পুরোটাই কোচ এবং ম্যানেজারের উপরে এখানে বসে ইন্ডিয়া বসে। বাংলাদেশ যেহেতু একই গ্রুপে, সেহেতু আসলে তাদের আর ফাইনালে একসঙ্গে খেলার কোনো উপায় নেই। কিন্তু গত বছরের ম্যাচটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু টাই ব্রেকারে বাংলাদেশ হেরে গেছিল ইন্ডিয়ার সঙ্গে। Last moment এ goal, হ্যাঁ। দারুণ একটা ম্যাচ ছিল সেটা। সো এইটা একটা প্রতিশোধের মঞ্চও তো বলা যায় যে ইন্ডিয়াকে হারাতে পারলে তো বাংলাদেশের জন্য বড় একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, এখন আপনি যদি ওইভাবে দেখেন তাহলে হ্যাঁ, এটা প্রতিশোধের মঞ্চ বলা যায়, বাট আমি মনে করি যে এখানে প্রতিশোধের মঞ্চ আরো বড় হবে যদি পুরো টুর্নামেন্টে আমরা জিতে বের হয়ে আসতে পারি। Exactly. তাহলে ধরেন যে ইন্ডিয়া তাকায় তাকায় দেখলো যে আমরা টুর্নামেন্ট জিতছি, তখন এই একটা গ্রুপ স্টেজের একটা লাস্ট ম্যাচ, এটা আসলে খুব একটা বেশি অর্থবহ Value add করে ভ্যালু না। অ্যাড করে না, কারণ দিন শেষে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার লেখা থাকবে যে আপনি এই টুর্নামেন্টের ট্রফি পেয়েছেন নাকি রানার্স আপ পাননি, পেয়েছেন। exactly. So, এখন গ্রুপ স্টেজে আপনি জিতে গেছেন কিনা ইন্ডিয়ার সাথে, এটা হয়তো আপনার স্ট্যাটিস্টিক্যালি একটা ডাটা থাকবে, কিন্তু ওইটা ধরেন যে ইমোশনালি বা আপনার অ্যাজ এ ফুটবলিং নেশনই আপনার খুব একটা ভ্যালু অ্যাড করবে না। সো আমার মতে এখানে যদি কোচ বা ম্যানেজার যদি দূরদর্শী হয় তাহলে তারা ফাইনালের জন্য প্রিপেয়ার করার জন্য সেমিফাইনালটাকে কনসিডারেশন দিবে, ইমোশনাল ফ্যাক্টরটাকে বাদ দিয়ে এখানে আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করাটা উচিত হবে। ডেকলান সুলিভানের কথা যদি একটু বলি, রোনানের কথাই আমি আগে একটু আসতে চাই যে রোনানের সেদিনের দুইটা গোল তো একবারে চোখে লেগে থাকার মতো গোল দুইটাই। রোনানের যে বডি, মানে তার যে কিক স্টাইলটা, ওইটা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও কিছুটা তুলনা করা হচ্ছে। এটা আপনার কাছে আসলে কেমন মনে হলো? না, এক ধরনের ধরেন যে আমাদের বাংলাদেশে আসলে স্ট্রাইকার পাওয়াটা কালে ভাদ্রে আমরা পাই, Exactly. এবং সেই স্ট্রাইকারও যখন এবং একটা মজার বিষয় হলো, আমি যেটা দেখলাম যে রোনান এবং ডেকলান, ডেকলানেরটা আমি দেখলাম যে